শহরের একটি খোলা মাঠে অজ্ঞাত এক ব্যক্তির মৃতদেহ পাওয়া যায়। বডিটির মাথা থেতলিয়ে আগুনে জ্বালিয়ে দেওয়া হয়েছে। এটি কার বডি, কে খুন করলো আর কেন কিভাবে খুনটি করলো, এই রহস্য খুঁজতে গিয়ে পুলিশের সামনে আসে এক বিশাল বড় মাস্টার মাইন্ড। শুরু হয় ইঁদুর বিড়ালের খেলা। এই খেলায় পুলিশকে ওই মাস্টার মাইন্ডকে ধরতে পারবে না ওই মাস্টার মাইন্ড পুলিশকে নাকে দড়ি বেঁধে ঘোরাবে, তা দেখতে শেষ পর্যন্ত দেখতে হবে। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ প্লাবন অ্যান্ড ওয়েলকাম টু প্লাবন ওয়ার্ল্ড। বলছি 2019 সালে তামিল ভাষায় মুক্তি পাওয়া মার্ডার মিস্ট্রি সাসপেন্স থ্রিলার মুভি কোলাই কারানের কথা। সাসপেন্স আর টুইস্ট কী জিনিস তা আপনি হাড়ে হাড়ে টের পাবেন, এক মুহূর্ত চোখ সরাতে পারবেন না। তো চলুন সেই সাসপেন্সের খেলা শুরু করা যাক। গভীর রাত, একটি ফ্ল্যাট থেকে এক মেয়ের চিৎকারের শব্দ আসছে। ভিতরে মেয়েটা বাঁচার জন্য ফ্ল্যাটের মধ্যে ছুটে বেড়াচ্ছে। এক ব্যক্তিকে দেখা যায় ছুরি হাতে মেয়েটির দিকে এগিয়ে আসছে। মেয়েটিরও পালানোর আর কোনো জায়গা নেই। এরপর ওই লোকটা মেয়েটির গলা কেটে মেয়েটিকে খুন করে চলে যায়। এই ঘটনাটির কথা মনে রাখবেন। ইনি হচ্ছেন ডিসিপি কার্তিকেয়ান। থানা থেকে তাকে কল করে জানায় প্রভাকর খুনের দায় স্বীকার করে আত্মসমর্পণ করেছে। আমরা এখনও তার স্টেটমেন্ট রেকর্ড করিনি। কার্তিক বলে, আগেই করো না, আমি আসছি। বলেই কার্তিক দ্রুত থানায় চলে যায়। আর থানায় পৌঁছাতেই কার্তিককে একজন বলছিল, স্যার ওকে দেখে তো খুনি মনে হয় না। কিন্তু কার্তিক বলে, আগে স্বীকারোক্তি নেই। আর এই হচ্ছে প্রভাকর। তবে প্রভাকর কার খুন করেছে আর কি কারণে করেছে তা জানতে আমাদের 44 দিন পিছে ফিরে যেতে হবে। প্রভাকর নিচের ফ্ল্যাটেই ড্রিঙ্ক করে ঘুমাচ্ছিল। প্রভাকরের একটি মেয়েকে নিয়ে স্বপ্ন দেখছে। এই মেয়েটির পরিচয় আমি একটু পর দিচ্ছি। সিন চলে যায় সকালে। প্রভাকরের ঘুম ভাঙতেই প্রভাকর ঘড়ির দিকে তাকায়। এরপর ওয়াশরুমে গিয়ে হাতের কাটা স্থানে একটি টেপ লাগিয়ে শাওয়ার নিতে থাকে। মূলত গতরাতে কাউকে মারতে গিয়ে সে আঘাতটি পেয়েছে। শাওয়ার নিয়ে রেডি হয়েই প্রভাকর টিভি অন করতেই দেখে নিউজে বলছে গতরাতে শহরের দুটি ভিন্ন স্থানে দুজন তরুণকে আহত অবস্থায় পাওয়া গেছে। তারা দুজনই মুমূর্ষ অবস্থায় হসপিটালে ভর্তি আছে। তাদের দুজনের নামে আগে থেকে কেস থাকায় পুলিশ ধারণা করছে এটি কোনো গ্যাংয়ের কাজ হবে। এর মধ্যে অ্যালার্ম বেজে ওঠে আর সাথে সাথে প্রভাকর দরজার সামনে গিয়ে দাঁড়ায়। তবে অন্য পাশ থেকে একটি মেয়ের শব্দ পেতেই প্রভাকর দরজা খুলে বেরিয়ে আসে। এই মেয়েটির নাম ধারিণী। ধারিণী সামনের ফ্ল্যাটেই থাকে। ধারিণী প্রভাকরকে হাই বলে নিচে চলে যায়। প্রভাকরের সাথে সাথে বেরিয়ে আসে। এরপর ধারিণী তার অফিসের পিক আপ কারে উঠে যেতেই ধারিণীর বান্ধবী রূপা প্রভাকরকে দেখে বলে ওঠে, ও আবারও তোর সাথে বের হয়েছে। দেখ, একবার দুবার না হয় কোইন্সিডেন্স বলা যায়, রোজ রোজ একই ঘটনা কিন্তু বেশি হয়ে যাচ্ছে। ধারিণী বলে, এত ভাবার কি আছে, তাকে দেখে খারাপ বলে তো মনে হয় না। কিন্তু রূপার কথা, আমার মনে হয় ও তোকে পছন্দ করে। ভালোবাসা ঠিক আছে, কিন্তু অন্য কোনো ইন্টেনশনও তো থাকতে পারে, তাই সাবধান থাকিস। ধারিণী মুচকি এসে বলে, তুই মনে হয় ইদানিং মুভি বেশি দেখছিস, সকাল সকাল আমাকে ভয় দেখাস না তো। সিন চলে যায় প্রভাকরের অফিসে। প্রভাকর মূলত একটি ডেভেলপার কোম্পানিতে জব করে। প্রভাকরকে না দেখে ম্যানেজার একজনের কাছে জানতে চায় প্রভাকর এখনও আসেনি। উত্তরে সে জানায়, গতকাল না আপনাকে বলল আজ ছুটি করবে। ম্যানেজার বলে, ও শুধু বলেছিল, পারমিশন তো নেয়নি। কেমন আজব একটা লোক। মেয়েটিও বলে, সে তো অফিসে আসে, নিজের মতো কাজ করে আবার চলে যায়, তার সাথে কথা বলতেও তো ভয় লাগে। অন্যদিকে প্রভাকরকে দেখা যায় কারে বসে কিছু একটা ভাবছে। তখনই একজন কল করে জানায়, স্যার ঠিকানা পেয়ে গেছি, আমি লোকেশন পাঠাচ্ছি, দয়া করে আমার কথা বলবেন না। আবার এরপর দুইজন লোককে দেখানো হয়। মূলত গতরাতে তাদেরই দুইজনকে প্রভাকর মেরেছিল, যার মধ্যে একজন মারা গেছে আর একজন কোমায়। এর জন্য তারাও জানতে পারছে না তাদেরকে কে মেরেছে। এদিকে প্রভাকরের লোকেশন পাওয়া মাত্রই সেই বাড়িতে এসে দেখে বাড়িতে কেউই নেই। প্রভাকর তালা খুলে ঘরের ভিতরে যায় এবং পুরো বাড়ি তল্লাশি করে। সিন চলে যায় পরবর্তী দিন। প্রতিদিনের মতো ধারিণীর সাথে সাথে প্রভাকরও বেরিয়ে আসে। এরপর প্রতিদিনের মতো বাড়ি ফেরার পথে ধারিণী একটি সুপার শপে যায়। ধারিণী তার প্রয়োজনীয় জিনিসপত্র নিচ্ছিল আর বারবার তার মনে হচ্ছিল কেউ তাকে ফলো করছে। এরপর এক সময় ধারিণী একটি লোককে দেখতে পায়। লোকটিকে দেখা মাত্রই ধারিণী আটকে ওঠে, কারণ এর পিছে একটি ঘটনা আছে। ধারিণী লোকটিকে দেখা মাত্রই দ্রুত শপ থেকে বের হয়ে গাছের আড়ালে লুকিয়ে পড়ে এবং উকি দিয়ে দেখে ওই লোকটা ধারিণীকে খুঁজছে। আর এই সুযোগে ধারিণী দ্রুত বাড়িতে ফিরে আসে। কিন্তু ধারিণীকে এই অবস্থায় দেখে ধারিণীর মা লক্ষ্মী জানতে চাচ্ছিল, তোর কি হয়েছে? ধারিণী বলে, মা, ভামসি এখানে এসে পড়েছে। তার মানে ওই লোকটার নাম ভামসি। আর ভামসির নাম শোনা মাত্রই লক্ষ্মীও আটকে ওঠে, বলে, কি বলছিস তুই? ঠিক তখনই ধারিণীদের দরজায় কেউ নক করে। মা মেয়ে দুজনই তখন ভয়ে কাঁপছে। তাদের ধারণা ভামসিও তো আসতে পারে। এজন্য লক্ষ্মী ভয়ে ভয়ে দরজার কাছে গিয়ে জানতে চায় বাইরে কে।
বাইরে থেকে উত্তর আসে ডেলিভারি বয়। এজন্য লক্ষ্মী দরজার লকে চেইন লাগিয়ে দরজাটা হালকা করে খোলে, আর সাথে সাথেই জোরে একটা শব্দ হয়। এদিকে শব্দ পেয়ে প্রভাকর উকি দিয়ে দেখে দরজাটাকে বন্ধ করে দিচ্ছে। এখান থেকে সিন শিফট হয়। সকাল হতেই পুলিশ কন্ট্রোল রুমে খবর আসে ভাইসার বাড়ি মাঠের মধ্যে একটি বডি পাওয়া গেছে। আর খবর পাওয়া মাত্রই পুলিশ, ফরেন্সিক টিম সবাই ঘটনাস্থলে এসে এভিডেন্স কালেক্ট করতে শুরু করে দেয়। এর মধ্যে কার্তিকও এসে পড়েছে। ডগ স্কোয়াডও আনা হয়, কিন্তু বডিটি পেট্রোল ঢেলে আগুনে জ্বালিয়ে দেওয়ার কারণে কুকুরও কিছু খুঁজে পাচ্ছে না। কার্তিক নিজে পর্যবেক্ষণ করে দেখছিল। কার্তিক বডির প্যান্ট উল্টে দেখে প্যান্টের লেবেল আছে, তবে পুরোটা নেই, বাকিটা পুড়ে গেছে। এর মধ্যে এডিজিপি আসে। কার্তিক তাকে জানায় মাথাটা একদম থেতলে দিয়েছে, চেহারা বোঝার কোনো উপায়ই নেই, আর পুরো বডি আগুনে জ্বালিয়ে দিয়েছে। এডিজিপি বলে তুমি দ্রুত একটি টিম গঠন করে এর তদন্ত শুরু করে দাও, আর যত দ্রুত সম্ভব বডিটি আইডেন্টিফাই করো। বলে এডিজিপি চলে যায়। এরপর কার্তিক স্থানীয় একজনের সাথে কথা বললে সে জানায় গতরাত 8:30টার দিকে আমি যখন কাজ থেকে বাড়ি ফিরছিলাম, দূর থেকে দেখলাম কিছু একটা জ্বলছে। আমি ভেবেছিলাম বাচ্চারা ময়লাতে আগুন দিয়েছে, কিন্তু সকালে এসে দেখি মানুষের বডি। এরপর কার্তিক ইন্সপেক্টর মুরালিকে বলে বডির পরিহিত প্যান্টটি টেইলর থেকে সেলাই করা, অর্ধেকটা পুড়ে গেছে। লেবেলে শুধু ABAD বোঝা যাচ্ছে, তার মানে হায়দ্রাবাদ বা এলাহাবাদের হতে পারে। আর এর দ্বারা এটাই বোঝা যাচ্ছে এখানের না। তাই শহরের যত হোটেল বা লজ আছে সব জায়গায় খোঁজ নাও, দেখো কেউ মিসিং কমপ্লেন করে কিনা। সিন রাতে। প্রভাকরকে দেখা যায় অফিসে বসে ধারিণীতে ল্যান্ডলাইনে ফোন করেছে। লক্ষ্মী ফোন ধরতেই প্রভাকর জানতে চায় সব কিছু ঠিক আছে। লক্ষ্মী বলে হ্যাঁ, সবই ঠিক আছে, তবে ধারিণী কেন যেন ভয় পাচ্ছে। ধারিণীর কথা শুনে প্রভাকর ধারিণীকে ফোন দিতে বলে। এরপর ধারিণীর কাছে জানতে চায় তুমি ভয় পাচ্ছ? ধারিণী বলে হ্যাঁ। প্রভাকর ধারিণীকে বোঝায় একটা বিষয় মাথায় রাখো, তুমি যত শান্ত থাকবে এই বিষয়টা সলভ করতে ততটা ইজি হবে। আরেকটা বিষয়, পুলিশ বডি পেয়ে গেছে, তুমি পত্রিকা পড়লেই বুঝতে পারবে, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, সব কিছু আমাদের প্ল্যান মতো হচ্ছে। প্রভাকর ধারিণীর কাছে এটাও জানতে চায় তোমাদের সাথে যে আমি কন্ট্যাক্ট করছি এটা তোমাদের বাইরে আর কেউ জানে কিনা। ধারিণী বলে না, কেউই জানে না। প্রভাকর বলে বিষয়টা যেন কেউই না জানে, আর কারোর কাছে কোনো কিছু বলো না। তোমার যদি কোনো কিছু পড়ার প্রয়োজন পড়ে আমি যখন কল করব তখন আমাকে বলবে। এই বলে প্রভাকর ফোন রেখে দিচ্ছিল, কিন্তু ধারিণীর সব কিছুর জন্য প্রভাকরকে থ্যাঙ্কস বলে। সিন চলে যায় মর্চুয়ারিতে। ওই ডেড বডির পোস্টমর্টম চলছে। মুরালি এবং কার্তিকও সেখানে উপস্থিত আছে। ডক্টর কার্তিককে বলে প্রথমে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে, এরপর যাতে চেহারা বোঝা না যায় পাথর মেরে তার মুখ থেতলিয়ে দেওয়া হয়েছে, আর মৃত্যুর পরে আগুন দেওয়া হচ্ছে। কারণ যদি জীবিত অবস্থায় তাকে আগুন দেওয়া হতো তাহলে তার ফুসফুসের মধ্যে ধোঁয়া পাওয়া যেত। কার্তিক ডক্টরের কাছে জানতে চায় শ্বাসরোধ করতে কী ব্যবহার করা হতে পারে। ডক্টর বলে কোনো তার বা রশি ব্যবহার করা হচ্ছে, আর সাথে এটাও বলে মাথাটা দেখো এমনভাবে নষ্ট করা হচ্ছে কোনোভাবেই রিকনস্ট্রাকশন করা সম্ভব হবে না, আর যে কাজটি করেছে সে খুবই স্ট্রং হবে, না হলে এটা সম্ভব হতো না। ডক্টরের কথা শুনে কার্তিক ডক্টরের কাছে জানতে চায় মৃত্যুর সময়টা বলতে পারবেন। ডক্টর বলে 6 ফেব্রুয়ারি রাত 8টা থেকে 9টার মধ্যে। তবে কার্তিক জানতে চায় এটা কি সঠিক। ডক্টর বলে 100% সঠিক। এরপর কার্তিক ফোনে কথা বলতে বলতে বাইরে বেরিয়ে আসে। তখনই কনস্টেবল জানায় স্যার, পিকনিক লজ থেকে একজন গেস্ট মিসিং। গেস্টের লাগেজ রুমে আছে, কিন্তু লজ কর্তৃপক্ষ এখনও কোনো কমপ্লেন করেনি। আমরা ইনকোয়ারি করতে গিয়ে জানতে পেরেছি, আর লগবুক দেখে জানতে পারলাম ওই গেস্ট হায়দ্রাবাদের। আর হায়দ্রাবাদের কথা শুনেই কার্তিকের সন্দেহ হয়। অন্যদিকে প্রভাকরকে দেখা যায় কার নিয়ে শহর থেকে দূরে কোথাও যাচ্ছে। হঠাৎ পাশে থেকে ধারিণী বলে ওঠে আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? প্রভাকর কোনো উত্তর দিচ্ছিল না। এই জন্য ধারিণী আবার বলে দেখো, আমাকে যেখানে নিয়ে যাচ্ছ যদি আমার জায়গাটা পছন্দ না হয় আমি কিন্তু আপসেট হয়ে যাব, তখন আমার সারাদিনই খারাপ কাটবে। কিন্তু প্রভাকর বলে আমি তা জানি তোমার পছন্দ হবে। কিন্তু ধারিণী বলে দেখো, আমি সারপ্রাইজ পছন্দ করি না, আমাকে বলো কোথায় নিয়ে যাচ্ছ। আর তখনই আমাদের দেখানো হয় কারে ধারিণী নেই, প্রভাকর একাই। তার মানে এসব প্রভাকরের কল্পনা ছিল। প্রভাকর কার থেকে নেমে আশেপাশে ভালো করে লক্ষ্য করে, এরপর কারটিকে একটি ব্রিজের নিচে নিয়ে যায়। এখান থেকে সিন চলে যায় সেই লজে। কার্তিকটা লগবুক চেক করে জানতে চায় লাস্ট কখন সে রুমে এসেছিল। ম্যানেজার বলে আমাদের মনে হয়েছিল গতকাল সকাল পর্যন্ত সে রুমেই আছে, কারণ রুমে আসা যাওয়ার পথ আর রিসিপশনটা 2 দিকে। গতকাল বিকেলে আমরা বুঝতে পারলাম সে নেই, এই জন্য সাথে সাথে আমি তার লাগেজগুলো সরিয়ে রাখতে বলেছি। কার্তিক সিসিটিভি ফুটেজ দেখতে চাইলে ম্যানেজার জানায় হোটেলটি শুধুমাত্র এলিট কাস্টমারদের জন্যই, তাই তাদের প্রাইভেসির কথা চিন্তা করে সিসিটিভি ইনস্টল করা হয়নি। হোটেলের লগবুক বলছে
ভামসি এখানেই ছিল। এরপর রুম দেখতে গিয়ে কার্তিক এখানে হাউসকিপিং বিঘ্নেশকে কিছু টাকা দিলে বিঘ্নেশ জানায় ম্যানেজার আপনাদেরকে মিথ্যা বলেছে। বিঘ্নেশ বলে 6 ফেব্রুয়ারি আমি রুম পরিষ্কার করতে গিয়ে দেখেছিলাম রুমে কেউ নেই। এই সময় হোটেলের ডাল সিজন যাচ্ছে, তাই ম্যানেজার ওই কাস্টমারের অ্যাডভান্সের পেমেন্ট শেষ হওয়ার জন্য অপেক্ষা করছিল। গতকালই শেষ হচ্ছে, তার মানে ভামসি 6 ফেব্রুয়ারি থেকে মিসিং। সাথে সাথে কার্তিক ফরেন্সিক টিম ডাকে, আর ফরেন্সিক টিম এসেই পুরো ঘরে তল্লাশি করে বোতলের মধ্যে ভামসির ফিঙ্গারপ্রিন্ট আর হেয়ার স্যাম্পল পায়। এরপর কার্তিক কমিশনারকেও জানায় যে হোটেলে পাওয়া ফিঙ্গারপ্রিন্ট আর হেয়ার স্যাম্পলের ডিএনএ বডির ডিএনএর সাথে একদম পারফেক্টলি ম্যাচ করেছে। ভিকটিমের নাম ভামসি কবির দাস। সে অন্ধ্রপ্রদেশের মন্ত্রী সত্যনারায়ণ কবির দাসের ছোট ভাই। আর আমি ইনকোয়ারি করে জানতে পেরেছি ভামসির চরিত্র খুবই খারাপ ছিল। এখানে কার্তিকের কথা আমরা আরও জানতে পারি, ধারিণীর বাবা সত্যনারায়ণের পিএস ছিল, কিন্তু ভামসির চোখ ছিল ধারিণীর দিকে। এরপর ধারিণীর বাবা মারা যাওয়ার পর ভামসির অত্যাচার থেকে বাঁচতেই লক্ষ্মী ধারিণীকে নিয়ে এখানে চলে এসেছিল। কার্তিকের কথা শুনে কমিশনার বলে, সত্যনারায়ণ খবর পেয়ে গেছে, তুমি অন্য সব কিছু ফেলে আগে এই কেসটি সলভ করো। কার্তিক বল, ঠিক আছে স্যার, আমি ওই মা মেয়ের ঠিকানাও পেয়ে গেছি, আমি সেখান থেকে তদন্ত শুরু করব। কথা মতো কার্তিক প্রথমে ধারিণীদের ফ্ল্যাটে যায়। মুরালি ধারিণী আর লক্ষ্মীর সাথে কথা বলছিল, আর এই ফাঁকে কার্তিক আশেপাশে ঘুরে ঘুরে দেখছে। কার্তিক খেয়াল করে ঘরের লোকের চেইনটা খোলা, পাশের টেবিল ল্যাম্পের কোনাও ভাঙা। এদিকে ধারিণীদের হায়দ্রাবাদ থেকে এখানে আসার কারণ জানতে চাইলে ধারিণী বলে ওঠে, মিনিস্টার সত্যনারায়ণের ছোট ভাই ভামসির জন্যই আমরা এখানে এসেছিলাম। তবে আপনারা কি জন্য এসব জানতে চাইছেন? কার্তিক বলে, তা বলবো, কিন্তু আগে বলো ভামসিকে শেষ কবে দেখেছ? ধারিণী বলে, তাও তো বছর 2 আগের কথা, এখানে আসার পর আর দেখিনি। লক্ষ্মীও তাই বলে। কার্তিক জানতে চায়, 6 ফেব্রুয়ারি আপনারা কোথায় ছিলেন? ধারিণী তখন ক্যালেন্ডার দেখে বলে, বৃহস্পতিবার তো আমি অফিসেই ছিলাম, আমার বন্ধু লতা আমাকে ড্রপ করে দিয়েছে, এরপর থেকে আমরা বাড়িতেই ছিলাম। কার্তিক বলে, আসলে ভামসি তোমাকে খুঁজতে চেন্নাই এসে খুন হয়েছে। তদন্ত করতে গিয়ে জানতে পারলাম ওর চরিত্র খুব ভালো ছিল না, তাই বেসিক তদন্ত করতে এসেছি, যদি প্রয়োজন পড়ে আবার আসব বলে কার্তিকটা বেরিয়ে যায়। তবে যাওয়ার সময় কার্তিক প্রভাকরের সাথেও দেখা করে এবং পরিচয় দিয়ে জানতে চায় পাশের ফ্ল্যাটের মা মেয়ে সম্পর্কে কতটা জানেন। প্রভাকর বলে, খুব বেশি জানি না, কিন্তু কেন? কার্তিক বলে, একটা তদন্তের জন্য। আচ্ছা, 6 ফেব্রুয়ারি আনইউজুয়াল কিছু নোটিস করেছিলেন, যেমন কোনো ভিজিটর বা কোনো শব্দ? প্রভাকর বলে, আমি সন্ধ্যা 6টার পর বাসায় আসি, এরপর আর বাসা থেকে বের হই না, তা আমি বলতে পারবো না, আর তেমন কোনো শব্দ আমি পাইনি। এরপর কার্তিক চলে যায়। তবে যাওয়ার সময় মুরালিরা বলছিল, আমাদের মনে হয় না ওই মা মেয়ে খুন করেছে, ওরা হয়তো সত্যিই বলছে। কিন্তু কার্তিকের কথা আগে আমাদের যাচাই করে দেখতে হবে ওই মেয়ে সত্যি বলছে কিনা। এর জন্য ওর বান্ধবী লতাকে জিজ্ঞাসাবাদ করতে হবে। সিন চলে যা পরবর্তী দিন। প্রভাকর ধারিণীকে কল করে জানতে চায়, গতকাল কোনো পুলিশ এসেছিল? ধারিণী বলে, হ্যাঁ। প্রভাকর জানতে চায়, কি জানতে চেয়েছিল? ধারিণী বলে, আপনি যা যা বলেছিলেন তারাও তাই জানতে চেয়েছিল। প্রভাকর জানতে চায়, তুমি কি বলেছ? ধারিণী বলে, আপনি যেভাবে বলতে বলেছিলেন আমি সেভাবেই বলেছি। প্রভাকর জিজ্ঞেস করে, ওরা কি বিশ্বাস করেছে? ধারিণী বলে, মনে তো হলো, কারণ এরপর আর কোনো প্রশ্ন করেনি। প্রভাকর বলে, ভয় পেও না, এই সকল সমস্যা খুব দ্রুতই শেষ হয়ে যাবে। ধারিণীর সাথে কথা শেষে ফ্ল্যাটে ফিরে প্রভাকর ওই কথাগুলি ভাবছিল এবং মনে মনে বলছিল, আসলে কি সব সমস্যার সমাধান হয়ে যাবে, না আমি ওদের মিথ্যা আশ্বাস দিচ্ছি? তখনই প্রভাকর কল্পনা করে ধারিণী বলছে, তুমি এত চিন্তা করছো কেন? তুমি নিজেকে যতটা বিশ্বাস করো আমি তার থেকেও বেশি বিশ্বাস করি। যতক্ষণ তুমি আছো আমার কিছুই হবে না। প্রভাকর বলে, তুমি তো দেখছি ভালো মাইন্ড পড়তে পারো। ধারিণীও বলে, অন্য কারোরটা জানি না, তবে তোমারটা খুব ভালো পড়তে পারি। এখান থেকে সিন চলে যা পরবর্তী দিন সকালে। কার্তিক রিটায়ার্ড কমিশনার কৃষ্ণমূর্তির সাথে এই বিষয় শেয়ার করলে মূর্তি জানতে চায়, শুধু তোমারই কি সন্দেহ হয় ওদের উপর, না তোমার টিমেরও? কার্তিক বলে, শুধু আমারই। আর তারা যেভাবে সব প্রশ্নের উত্তর দিয়েছে তাতে তাদের প্রতি সন্দেহ থাকে না। খুন হয়েছে 6 ফেব্রুয়ারি রাত 8টা থেকে 9টার মধ্যে, তখন মা মেয়ে বাড়িতেই ছিল, আর এটাই আমার সব থেকে বেশি সন্দেহজনক মনে হচ্ছে। মূর্তি বলা, আমারও মনে হয় মা মেয়ে খুন করেনি, কারণ যদি তারা খুন করত তাহলে ভামসির অত্যাচারে যে এখানে এসেছিল সেটা বলতো না, কারণ খুন করার জন্য এটাই তো মোটিভ হওয়ার কথা, তাই না? এরপরও কার্তিক যেহেতু মা মেয়েকে সন্দেহ করছে, তাই মূর্তি নিজেই এই কেসটিকে তদন্ত করার সিদ্ধান্ত নেয়। এর জন্য তারা প্রথমেই ওই মার্ডার স্পটে যায়। কার্তিক জানায়, রাতে বৃষ্টি হওয়াতে আমরা তেমন কোনো এভিডেন্সই পাইনি। মূর্তি বলে, স্পট দেখে মনে হচ্ছে না ওই মা মেয়ের সাথে খুনের কোনো লিঙ্ক আছে, কারণ তাদের পক্ষে খুন করে বডি এখানে আনা কোনোভাবে সম্ভব হবে না। অবশ্য কার্তিকের কথা, হতে পারে কেউ তাদেরকে হেল্প করেছে।
আর তাদের ঘরে যেহেতু কোনো পুরুষ মানুষ নেই, তাই সেটা ওই মেয়ের লাভার তো হতে পারে। কার্তিকের কথা ওই মা মেয়ে হয়তো খুন করেছে, তারপর কারোর হেল্প নিয়ে এখানে এনে চালিয়ে দিয়েছে। মূর্তি বলে মনে হচ্ছে ওয়েল প্ল্যান্ড মার্ডার। অবশ্য মুরালি বলে না স্যার, কারণ বডির ড্রেসের লেবেল আর ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ইজিলি বডি আইডেন্টিফাই করা যায়। যদি ওয়েল প্ল্যান্ড হতো এভাবে এভিডেন্স ফেলে যেত না। এদিকে ধারিণীর উপর পুলিশ নজর রাখছে। আবার প্রভাকরও সারাক্ষণ ধারিণী আর পুলিশের লোকটাকে ফলো করে যাচ্ছে। এদিকে কনস্টেবল জগন কার্তিককে জানায় যে ভামসির বডি যে লোকেশনে পাওয়া গেছে ওর লাস্ট ফোন লোকেশনও সেখানেই পাওয়া যাচ্ছে। আবার ধারিণীর কল রেকর্ড চেক করেও দেখা গেছে ধারিণী খুব একটা কারোর সাথে কথা বলে না। এরপর কার্তিকরা ধারিণীর অফিসে গিয়ে লতার সাথে কথা বলে। লতা জানায় আমি 6 তারিখ ওকে ড্রপ করেছিলাম, তবে বয়ফ্রেন্ডের বিষয়ে জানতে চাইলে লতা বলে ওর কোনো বয়ফ্রেন্ড নেই, ও বেশিরভাগ সময় অফিসেই কাটায়, তবে সবার থেকে একটা দূরত্ব রেখে চলে। কার্তিক জানতে চায় তুমি এত কনফিডেন্টলি কিভাবে বলতে পারলে, আর এই তদন্ত সম্পর্কে তুমি কিছু জানো? লতা বলে ধারিণী আমাকে বলেছিল ওর পরিচিত কেউ খুন হয়েছে। কার্তিক বলে ওর নাম ভামসি। কেন, ও ভামসির বিষয়ে তোমাকে কিছু বলেনি? লতা না বলে। কার্তিক বলে ধারিণী যেহেতু ভামসির বিষয়টি তোমার থেকে গোপন রেখেছে, বয়ফ্রেন্ডের ব্যাপারটিও তো গোপন রাখতে পারে, তাই না? অবশ্য লতার কথা, যদি ওর বয়ফ্রেন্ড থাকতই আমি বা রূপা কেউ একজন জানতাম। লতার মুখে রূপার কথা শুনে রূপাকেও ডাকা হয়। রূপার কাছেও ধারিণীর বয়ফ্রেন্ডের ব্যাপারে জানতে চাইলে রূপা বলে ওর বয়ফ্রেন্ড থাকার কোনো সম্ভাবনাই নেই, কারণ আমি তো সবসময় ওকে এসব নিয়ে বলতাম। যেমন ধরুন, ওর সামনের ফ্ল্যাটে যে লোকটা থাকে প্রতিদিন ধারিণী যখন বাসা থেকে বের হয় সেও তখনই বের হয়। আমি তো কতদিন ওকে বলেছি লোকটা মনে হয় তোকে পছন্দ করে, কিন্তু ধারিণী কোনো গুরুত্বই দেয়নি। রূপার মুখে প্রভাকরের কথা শুনেই কার্তিকরা পরবর্তী দিনে ধারিণীদের অ্যাপার্টমেন্টের সামনে গিয়ে অবস্থান নেয় এবং ধারিণী আর প্রভাকরের জন্য অপেক্ষা করতে থাকে। আর কিছুক্ষণ পরই ধারিণীর কার আসা মাত্র ধারিণী চলে যায়, আর এরপরই প্রভাকরকে দেখা যায় জগিং করতে বেরিয়েছে। এর জন্য তারাও ধারণা করে প্রভাকর হয়তো প্রতিদিন এই সময় জগিংয়ে বের হয়। তবে এরপর থানায় গিয়ে প্রভাকরের ব্যাকগ্রাউন্ড চেক করতে গিয়েই তারা যা দেখতে পায় তা তারা কল্পনাও করেনি। প্রভাকর একজন আইপিএস অফিসার। আলী নামে হায়দ্রাবাদের একজন মোস্ট ওয়ান্টেড কন্ট্রাক্ট কিলারকে সেই ধরেছিল। অনলাইন নিউজে সেই আর্টিকেলটি দেখা মাত্রই কার্তিক হায়দ্রাবাদ পুলিশ কমিশনারকে কল করে এবং প্রভাকরের বিষয়ে জানতে চায়। কমিশনার কার্তিককে কোলা ভেনকট নামে এক ইন্সপেক্টর নম্বর দেয়। এরপর কোলাকে কল করলে কোলা জানায় প্রভাকর এখন আর সার্ভিসে নেই। সে তো আমাদের জন্য আইডল, কারণ এখনও পর্যন্ত মার্ডার কেস সলভ করতে সবাই প্রভাকর স্যারের মেথডই ফলো করে। 2 বছর আগে কাউকে কিছু না জানিয়ে হঠাৎ চাকরি থেকে সে রিজাইন করেছে। কোলা ভ্যানকটের থেকে সব তথ্য নিয়ে কার্তিক একটি কনস্ট্রাকশন সাইটে যায় এবং প্রভাকরের সাথে দেখা করে। কার্তিক বলে আমি জানতে পারলাম তুমি 2 বছর আগে হায়দ্রাবাদ পুলিশে ছিলে, তাই ভাবলাম তুমি আমাকে হেল্প করবে। প্রভাকর জানতে চায় আপনি কি করে জানলেন? কার্তিক তখন কোলা ভ্যানকটের কথা বলে। প্রভাকর জানতে চায় আমি আপনার কি হেল্প করতে পারি বলুন। এরপর কার্তিক ভামসির খুনের শুরু থেকে এ পর্যন্ত সব কিছুর বিবরণ দিয়ে প্রভাকরকে বলে যে আমরা মা মেয়েকে সন্দেহ করছি, কিন্তু কোনোভাবেই তদন্ত আগাতে পারছি না। তুমি যেহেতু সামনের ফ্ল্যাটে থাকো, তারপর আমি শুনেছি তোমার ইনভেস্টিগেটিভ মাইন্ড অনেক স্ট্রং, তাই তুমি তেমন কিছু নোটিস করেছ? প্রভাকর সোজা না বলে দেয়। এজন্য কার্তিক আবার বলে দেখো আমার ধারণা ওই মা মেয়ের পক্ষে এটা সম্ভব হয়নি, নিশ্চয়ই কেউ তাদের সাহায্য করেছে। প্রভাকর বলে তাহলে 3rd ডিগ্রির দিন সব বেরিয়ে যাবে। তবে প্রভাকরের মুখে 3rd ডিগ্রির কথা শুনেই কার্তিক বেশ অবাক হয়। এরপর প্রভাকর চলে যায়। তবে কার্তিক প্রভাকরের সম্পর্কের ডিটেলস জানতে হায়দ্রাবাদ গিয়ে কোলা ভ্যানকটের সাথে দেখা করে। এদিকে ধারিণী যেখানেই যাচ্ছে প্রভাকর সবসময় ধারিণীকে ফলো করছে, আবার পুলিশও প্রভাকরকে ফলো করে যাচ্ছে। এরপর হায়দ্রাবাদ থেকে ফেরা মাত্রই কার্তিক মূর্তির সাথে দেখা করলে মূর্তিও বলে যে ওই মেয়ের প্রভাকরের সাথে কোনো যোগাযোগ আছে কি না তা তো আমরা জানি না, কিন্তু প্রভাকর সবসময় মেয়েটিকে ফলো করছে। কার্তিক বলে স্যার ও খুবই চতুর একজন এক্স কপ, আমরা কিভাবে তদন্ত করি আর কি কি সমস্যা আসতে পারে তাও খুব ভালো করেই জানে। তবে ওই মেয়েকেও ফলো করা ছাড়া ওই মেয়ের সাথে কোনোভাবেই কন্ট্যাক্ট করে না। আবার কার্তিকের কথা, প্রভাকর যদি তাদেরকে সাহায্য করবে, প্রভাকরের মতো একজন ইন্টেলিজেন্ট কপ বডি ড্রেসের লেভেল বা ফিঙ্গারপ্রিন্ট রেখে যাওয়ার মতো ভুল কখনোই করবে না। মূর্তি বলে তার মানে তুমি শিওর যে প্রভাকরই হেল্প করেছে, কিন্তু ওই মেয়ের সাথে যদি প্রভাকরের কোনো কন্ট্যাক্টই না থাকবে প্রভাকর কেন মেয়েটিকে ফলো করবে? আমি তো এটাই বুঝতে পারছি না। এরপর কার্তিক প্রভাকরের সাথে দেখা করে। প্রভাকর প্রথমেই বলে দেয় যদি হেল্প চান আমার কিছু বলার নেই, কারণ আমি আপনাকে এই বিষয়ে হেল্প করতে ইন্টারেস্টেড নই। কার্তিক বলে আমি হেল্প চাইতে আসিনি, আর আমি জানি তুমি অন্যকে হেল্প করতে পছন্দ করো না। আমি তোমাকে শুধু বলতে এসেছি ডিপার্টমেন্টে জয়েন করে আমি যে প্রথম মার্ডার কেসটি সলভ করেছিলাম সেটাই খুনি বাধ্য হয়ে খুন করেছিল। তার সুন্দরী বউ ছিল,
2 বছরের বাচ্চা ছিল, একটি সুখী পরিবার ছিল। আবার যে খুন হয়েছিল সে খুব একটা ভালো মানুষও ছিল না, সেও ক্রিমিনাল ছিল। ওই মার্ডার কেসটি সলভ করার পর আমার মাথায় আসে যে খুনি তো কোনো প্রফেশনাল কিলার না, তাই সে যে আবার খুন করবে তারও কোনো চান্স নেই। এখন আমি যদি তাকে জেলে পাঠাই তার পরিবারে কি হবে, এটা ভেবে আমি বুঝতে পারছিলাম না আমি কি করব। একবার ভাবলাম আমি ওকে ক্ষমা করে ছেড়ে দিব, কিন্তু এরপর আমার মাথায় আসে যেই ক্রাইম করুক না কেন তাকে তো শাস্তি পেতে হবে। আমার মতো অফিসার যদি খুনিদের ক্ষমা করতে থাকে তাহলে বহু খুনি নির্দ্বিধায় ঘুরে বেড়াবে। আইনে যা বলা আছে তাই হবে। আমি আইন অনুযায়ী তাকে জেলে পাঠাই, সে এখনও জেলেই আছে। আর আমি কেন তোমাকে এই গল্পটি বলছি তার নিশ্চয়ই তুমি বুঝতে পারছ। প্রভাকর শুধু জানতে চায় আপনার আর কিছু বলার আছে। কার্তিক না বলতেই প্রভাকর চলে যায়। আর এরপরই প্রভাকর থানায় গিয়ে ভামসিকে খুনের দায় স্বীকার করে আত্মসমর্পণ করে। এই ছিল মূলত প্রভাকরের এখানে আসার পিছের গল্প। এর পরের গল্প প্রভাকরের মুখেই শুনুন। প্রভাকর বলে ধারিণী আমার গার্লফ্রেন্ড, তবে ধারিণী আর আমি ছাড়া এটা কেউই জানে না, কারণ ধারিণী এটা কারোর সাথে শেয়ার করতে চায় না। আর আমরা খুব একটা দেখাও করি না, আমরা সবসময় ল্যান্ডফোনে কথা বলি। কিন্তু আমি জানি না কেন ধারিণী আমাদের সম্পর্কটা সিক্রেট রাখতে চায়। ধারিণী খুব সহজেই কাউকে বিশ্বাস করতে পারে না, তাই আমাকে পুরোপুরি বিশ্বাস করার পরই আমার সাথে শেয়ার করেছিল ভামসি কীভাবে ওর জীবনটা নরক বানিয়ে দিয়েছিল। পরবর্তীতে আমিও বুঝতে পারি ভামসির ভয়ও কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি ওর জন্য সব কিছু করতে প্রস্তুত, কিন্তু আমি বুঝতে পারছিলাম না কিভাবে ওর ভয়টা দূর করব। এরপর ফেব্রুয়ারি 6 তারিখ ভামসি ধারিণীকে খুঁজতে আসে। ভামসিকে আমি আগে কখনো দেখিনি, কিন্তু ওকে চিনতে আমার খুব একটা সময়ও লাগেনি। আমি ওকে বলি ধারিণীরা তো এখান থেকে চলে গেছে, কিন্তু আমি বুঝতে পারছিলাম ও যদি অন্য কাউকে জিজ্ঞেস করে তাহলে সত্যিটা জেনে যাবে। কিন্তু ও যাতে আমাকে সন্দেহ না করে এজন্য আমি ওর কাছে জানতে চাই ওরা যে চলে গেছে তুমি এখনও জানো না কিভাবে। তখনই ও বলে দেয় আসলে হায়দ্রাবাদ থেকে চেন্নাই আসার পর আমার সাথে আর যোগাযোগ হয়নি। ওই মুহূর্তেই আমি শিওর হয়ে যাই আর প্ল্যান করি আমি কি করব। আমি ওকে বলি যে ধারিণীরা তো ভাইসার পার্টিতে চলে গেছে, ও সন্ধ্যা 6টার পর বাড়ি ফিরে। তুমি আমার নম্বর নিয়ে যাও, খুঁজে না পেলে আমাকে কল করো, আমি বলে দিব। এরপর কথা মতো ভামসি ভাইসারা পার্টিতে চলে যায়। প্রভাকর বলে ধারিণীর ভিতর থেকে তখনই ভামসির ভয় কাটবে যখন ভামসি দুনিয়াতে না থাকবে। এই জন্য আমি প্ল্যান করে ওকে ওই স্থানে নিয়ে যাই। এরপর আমি সময় বুঝে একটি তার দিয়ে ওকে শ্বাসরোধ করে হত্যা করি এবং প্রমাণ মেটাতে পাথর দিয়ে ওর মাথা থেতলে বডিটি আগুনে জ্বালিয়ে দেই। আমি চাচ্ছিলাম না ধারিণী এই বিষয়ে কিছু জানুক, কিন্তু আপনার সন্দেহ ধারিণীর পর্যন্ত পৌঁছে দিয়েছে। আমি যা করেছি সব ধারিণীকে বাঁচাতেই করেছি, কিন্তু এখন যেহেতু ধারিণী ফেসে যাচ্ছে তাই আমি সারেন্ডার করার সিদ্ধান্ত নিয়েছি। প্রভাকরের থেকে সব কিছু জানার পর কার্তিকরা সোজা ধারিণীদের বাড়িতে যায়। কার্তিক জগন আর মুরালিকে প্রভাকরের ফ্ল্যাটে পাঠিয়ে ধারিণীর কাছে জানতে চায় প্রভাকরের সাথে তোমার কী সম্পর্ক। ধারিণী তো পুরোই অবাক। কার্তিক বলে প্রভাকর স্যারেন্ডার করেছে, ও বলেছে ওর সাথে তোমার রিলেশন আছে, এমনকি ও শুধুমাত্র তোমার জন্য ভামসিকে খুন করেছে। ধারিণী বলে আমরা লাভার? আমি তো তার সাথে কখনো কথাই বলি না, শুধু অফিসে যাওয়ার সময় দেখা হয়। কার্তিক বলে ও বলেছে তোমাদের ল্যান্ডলাইনে কথা হয়, আমরাও চেক করে দেখেছি তুমি রেগুলারই ওর কল রিসিভ করেছ। তবে এ ব্যাপারে লক্ষ্মী বলে আমরা তো জানতামই না কে কল করত, কারণ রিসিভ করলে কেউ কথাই বলতো না, কেটে দিলে বারবার কল করতেই থাকতো, তাই বাধ্য হয়ে আমরা রিসিভার সরিয়ে রাখতাম। কিন্তু কার্তিকের প্রশ্ন, তোমার যদি প্রভাকরের সাথে কোনো সম্পর্ক না থাকে আর তুমি যদি ফোনে ওর সাথে কথা নাই বলো, তোমার যে ভামসিকে নিয়ে ইস্যু ছিল সেই ব্যাপারে প্রভাকর কি করে জানল? ঠিক তখনই জগন এসে কার্তিককে প্রভাকরের ফ্ল্যাটে নিয়ে যায়। আর এখানেই দেখা যায় প্রভাকর আগে থেকেই ধারিণীদের ফ্ল্যাটের ট্রান্সমিটার লাগিয়ে রেখেছিল, আর এখানে বসে বসে সে ওই ফ্ল্যাটের সব কিছু শুনত। আর এই সব কিছু বলছে প্রভাকর একটা সাইকোপ্যাথ। এই জন্য একজন সাইকিয়াট্রিস্ট আনা হয়। সে জানতে চায় ওই মেয়েকে বলেছিল সে তোমাকে ভালোবাসে। প্রভাকর বলে বলার কি আছে, আমরা তো একে অন্যকে ভালোবাসি। তবে ডক্টর জানতে চায় তোমাদের কতদিনের সম্পর্ক। প্রভাকর তখন সেই ঘটনার কথা বলে যেদিন সে ধারিণীকে ঘুরতে নিয়ে যাচ্ছিল, মানে সেই কল্পনার কথা। প্রভাকর বলে আমি সেদিন ওকে প্রপোজ করি, কিন্তু সেদিনও কোনো উত্তর দেয়নি। পরবর্তীতে আস্তে আস্তে আমরা ক্লোজ হই। এরপর আমি ওর থেকে ভামসির বিষয়ে জানতে পেরে ভামসিকে খুন করি। তবে প্রভাকরের জবানবন্দি শুনে ডক্টর কার্তিকদের বলে ও যা কিছু বলছে সব কিছুর কল্পনায়, বাস্তবে কিছু নেই। খুব দ্রুত ওর ট্রিটমেন্ট শুরু করতে হবে, নয়তো ও আরও বেশি ভায়োলেন্ট হয়ে যেতে পারে। ডক্টরের কথা শুনে মূর্তিও কার্তিককে বলে আমার মনে হয় কেসটা এখানেই ক্লোজ। কিন্তু কার্তিকের তখনই মনে পড়ে কার্তিক যখন ধারিণীদের বাসায় গিয়েছিল তখন সে দেখেছিল লকের চেইন ভাঙা, দেয়ালে দাগ, টেবিল ল্যাম্পের কোণা ভাঙা, আর টি টেবিলটাও ভাঙা।
আর এই সব কিছু চিন্তা করে কার্তিক বলে, কেস এখনও ক্লোজ হয়নি স্যার। কার্তিকের মতো যেটা হয়েছে আর আসলেও যা ঘটেছিল তা হলো, ওই দিন বাড়ি ফিরে ধারিণী ভামসির কথা বলার পর দরজায় সেদিন ভামসি নক করেছিল। আর লক্ষ্মী দরজা খোলা মাত্রই ভামসি লাথি দিয়ে চেন ভেঙে ভিতরে ঢুকে পড়ে। ভামসির সাথে সাথেই দরজা বন্ধ করে দিয়ে ধারিণীকে মারতে শুরু করে। ভামসির কথা, তোর কত সাহস, আমার থেকে পালিয়েছিস, তোকে যদি আমি না পাই তুই কারোর হতে পারবি না, বলেই ভামসি ধারিণীর গলা চেপে ধরে। লক্ষ্মী তখন মেয়েকে বাঁচাতে পাশে থাকা একটি টেবিল ল্যাম্প দিয়ে ভামসির মাথায় আঘাত করে, কিন্তু তাতেও ভামসি লক্ষ্মীর দিকে আঘাতছিল। এটা দেখে ধারিণী ল্যাম্পের তার টেনে ভামসিকে টেবিলের উপর ফেলে দেয়। এরপর ভামসির থেকে বাঁচতে মা মেয়ের দুজন দুদিক থেকে তার টেনে ভামসিকে শ্বাসরোধ করে হত্যা করে। ঘটনাটি এতটাই আচমকা ঘটে গিয়েছিল, মা মেয়ে স্তব্ধ হয়ে বসেছিল। তখনই প্রভাকর দরজায় নক করে। ধারিণী ভয়ে ভয়ে দরজা খুলতেই ফাঁকা দিয়ে প্রভাকর জানতে চায়, শব্দ পেলাম, কোনো সমস্যা? ধারিণী বলে, না, মা একটা ইঁদুর দেখে চিৎকার করেছে। কিন্তু প্রভাকর উকি দিতেই ভামসির পা দুটো দেখতে পায়। এরপর প্রভাকর ফ্ল্যাটে ফিরে ধারিণীদের ল্যান্ডলাইনে কল করে বলে, তোমাদের কি মনে হয় তোমরা দুজনই বডি ডিসপোজ করতে পারবে? আমি এসে কথা বলছি। এরপর প্রভাকর ধারিণীদের ফ্ল্যাটে আসে এবং ভামসির বডি দেখে জানতে চায়, এখন তোমরা কি করবে? ধারিণী বলে, স্যারেন্ডার করব। লক্ষ্মী বলে, খুন আমি করেছি, আমি স্যারেন্ডার করব। কিন্তু প্রভাকর বোঝায়, দেখুন, একজনের পক্ষে এটা সম্ভব না, পুলিশ কোনোভাবেই বিশ্বাস করবে না। আপনি স্যারেন্ডার করলেও পুলিশ ধারিণীকেও অ্যারেস্ট করবে। কিন্তু লক্ষ্মীর কথা, আমি আমার মেয়ের ভবিষ্যৎ নষ্ট হতে দিতে চাই না। লক্ষ্মী জানতে চায়, তাহলে এখন আমরা কি করব? প্রভাকর বলে, স্যারেন্ডার করাটা আপনাদের ইচ্ছা, কিন্তু যদি বাঁচতে চান তাহলে এই বডিটা আগে ডিসপোজ করতে হবে, আর এজন্য আমি আপনাদের সাহায্য করব। তবে ও কেন এখানে এসেছে, আপনাদের সাথে কি সমস্যা, সব কিছু আমাকে খুলে বলতে হবে। কার্তিকের মুখে এই ঘটনার কথা শুনে মূর্তি বলে, তোমার বিশ্বাস এমন কিছু ঘটেছে তাই তো? কার্তিকের কথা, না স্যার, এক্স্যাক্টলি এটাই হয়েছে। কিন্তু মূর্তি বলে, এটা শুধু তোমার ধারণা, কারণ তোমার এই থিওরি প্রমাণ করার জন্য তোমার কাছে কোনো এভিডেন্সই নেই, কিন্তু আমার কাছে আছে। পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী রাত 8টা থেকে 9টার মধ্যে খুন হয়েছে। তোমার থিওরি অনুযায়ী খুনটি যদি তাদের ফ্ল্যাটে 8টা থেকে 9টার মধ্যে হয়, তবে ফ্ল্যাট থেকে বাইসারাপাড্ডি ওই লোকেশনে যেতে কমপক্ষে 1 ঘন্টা সময় লাগবে, আর জ্যাম থাকলে বেশিও লাগতে পারে। আমি তদন্ত করে জানতে পেরেছি ওই সময় তারা তাদের ফ্ল্যাটেই ছিল, কারণ 7:30 ওই মেয়ে পানির জারের অর্ডার করে। 4 নম্বরে কল করেছিল, আমি তার কল লোকেশন ট্রেস করেছি। ঠিক 8:20 ওই ছেলেটি পানির জার ডেলিভারি করতে ওখানে গিয়েছিল, আর ওই ছেলেও স্টেটমেন্ট দিয়েছে মা মেয়ে তখন ফ্ল্যাটেই ছিল। তোমার থিওরি মতে যদি ওই ছেলে যাওয়ার পরও খুন হয়, তারপর তারা ওই বডি নিয়ে ভাইসারাপাড্ডি গিয়েছে। আবার রাত 9টায় এক ব্যক্তি বডিটি পোড়াতে দেখেছিল। এমন অবস্থায় মাত্র 30 মিনিটে ভামসিকে খুন করে ওই জায়গায় নিয়ে জ্বালিয়ে দেওয়া একদমই অসম্ভব। ওই মা মেয়ে খুন করেনি, করেছে প্রভাকর। এত এভিডেন্স থাকার পরও তুমি কিভাবে তাদের সন্দেহ করতে পারো? এরপর কার্তিক এই কেসের শুরু থেকে সব কিছু আবার রিসার্চ করতে শুরু করে, কারণ একদিকে সব প্রমাণ বলছে ধারিণীরা ওই সময় ফ্ল্যাটেই ছিল, আবার প্রভাকর নিজেই সব কিছু স্বীকার করছে। এদিকে আবার প্রভাকর অফিস বলছে প্রভাকর 5 তারিখ ছুটি করেছিল, কিন্তু ঘটনা যদি 5 তারিখ রাতের হয়, প্রভাকরের তো 6 তারিখে ছুটি করার কথা। তবে 5 তারিখে কী এমন ঘটেছিল এটা জানতে কার্তিক 6 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত সব পত্রিকা চেক করে, এবং পত্রিকার একটি আর্টিকেল দেখে কার্তিক সাথে সাথে কোলা ভেনকাটকে কল করে প্রভাকরের ফ্যামিলি ডিটেলস পাঠাতে বলে। এরপর একদিকে কোলা ভেনকাট প্রভাকরের ফ্যামিলি ডিটেলস পাঠায়, আরেকদিকে কার্তিক থানার বাইরে নিয়ে প্রভাকরের সাথে কথা বলে। কার্তিক বলে, সবাই ভাবছে তুমি খুন করেছ, কিন্তু একমাত্র আমি বিশ্বাস করি তুমি খুন করনি, বা এসব তোমার কল্পনায়ও নয়। তুমি সবাইকে বোকা বানিয়েছ, এমনকি শেষে এসে আমাকে সব থেকে বড় বোকা বানিয়েছ, কারণ তুমি খুন করেছ। কার্তিকের সাথে প্রভাকরের যা কথা হয়েছে কার্তিক মূর্তিকেও বলে। কার্তিক বলে, স্যার, কেস ক্লোজ, প্রভাকরই খুন করেছে। মূর্তি বলে, আমরা তো শুরু থেকেই তোমাকে এটাই বোঝাচ্ছি। কিন্তু কার্তিকের কথা, প্রভাকর খুন করেছে বলে ওই মা মেয়ে যে খুন করেনি তা তো আর প্রমাণ হয় না, তারা খুন করেছে। আর এখানে আমাদের দেখানো হয় কার্তিক যখন প্রভাকরের সম্পর্কে ইনকোয়ারি করছিল তখন সে জানতে পারে প্রভাকরের 45 কেসের মধ্যে 34টি আনসলভ। কিন্তু এত ভালো একজন অফিসার, তার কেস সলভের এমন রেকর্ড, এটা কিভাবে সম্ভব? তখন কোলা ভেনকট জানায় প্রভাকর কখনো ল অ্যান্ড অর্ডার ফলো করত না। সে কোনো ক্রিমিনাল ধরলে আগে তার ক্রাইমের পিছনের কারণ জানত। যদি তার মনে হতো সে বাধ্য হয়ে করেছে, তাহলে তাকে ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিত, তবে তার উপর নজর রাখত। যদি আবার সে ওই সেম কাজ করত, তখনই তাকে শাস্তি দিত। কোলা ভেনকটের থেকে সব কিছু জানার পর কার্তিক প্রভাকরের সাথে কথা বলেই সন্দেহটা করেছিল যে প্রভাকর এতে জড়িত আছে। আর প্রভাকর যখন আত্মসমর্পণ করে স্বীকারোক্তি দেয়,
তখনই কার্তিক কনফার্ম হয় যে প্রভাকর খুনটি করেনি, করেছে ওই মা মেয়ে। মূর্তির কথা কিন্তু প্রভাকর স্টেটমেন্টে ক্লিয়ার বোঝা যাচ্ছে ও কেন খুন করেছে। কার্তিক বলে, দেখুন স্যার, ধারিণী যদি প্রভাকরকে ভামসির বিষয়ে বলতো আর হেল্প চাইতো তাহলে প্রভাকর কখনোই খুন করতো না। খুনটি হয়েছে প্রভাকরের জানার আগেই, এই জন্য বডি হাইড করা ছাড়া আর কোনো অপশনই ছিল না। মূর্তি বলে, তুমি একবার বলছো প্রভাকরই খুন করেছে, আবার বলছো মা মেয়ে খুন করেছে, তুমি কি বোঝাতে চাচ্ছ? কার্তিক বলে, স্যার, ওরা সবাই খুন করেছে, কিন্তু ভামসিকে মা মেয়ে খুন করেছে। মূর্তির কথা ফেব্রুয়ারি 6 তারিখে খুনের সময় মা মেয়ে তো ফ্ল্যাটেই ছিল, এটা তো স্পষ্ট প্রমাণ হয়ে যাচ্ছে। কিন্তু কার্তিক বলে, খুন তো ফেব্রুয়ারি 6 তারিখে হয়নি, হয়েছে ফেব্রুয়ারি 4 তারিখে। ফেব্রুয়ারি 4 তারিখে মা মেয়ে ভামসিকে খুন করে, আর ফেব্রুয়ারি 6 তারিখ প্রভাকর ওই লোকেশনে গিয়ে সে কন্ট্রাক্ট কিলার আলীকে খুন করেছিল। এখানে আমাদের দেখানো হয় প্রভাকর 6 তারিখ রাতে ওই লোকেশনে গিয়ে সে কন্ট্রাক্ট কিলার আলীকেই খুন করেছিল এবং আলীর হাতের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে ওই হোটেলে রেখে এসেছে, আর ভামসির প্যান্ট আলীকে পরিয়ে দেয়। আর এতে করে সবাই আলীর বডিকে ভামসির বডি ধরে নেয়। আবার প্রভাকর স্টেটের বাইরে গিয়ে সেদিন ব্রিজের নিচে ভামসির বডিটি ফেলেছিল। যেহেতু সেটা আলাদা স্টেট, তাই এই কেসের সাথে কোনো লিঙ্ক থাকার সম্ভাবনা ছিল না। তবে পত্রিকার ছোট্ট একটি আর্টিকেলে ওই বডির বিষয়ে জানতে পেরে কার্তিক সব কিছু ক্লিয়ার হয়ে গেছে। মূর্তির কথা, ভামসির বডি যদি এত সহজে ডিসপোজ করতে পারবে তাহলে কেন আরেকটি খুন করতে যাবে? কার্তিক বলে, পুলিশকে বোকা বানাতে, কারণ ভামসির ভাই মিনিস্টার, ভাই মিসিং হলে সে চুপচাপ বসে থাকতো না, আর কেসও ক্লোজ হতো না। এমনকি পুলিশের তদন্ত হয়তো বেরিয়ে আসতো ভামসি মা মেয়ের কাছে আসার পর এই ঘটনা ঘটেছে। এর জন্য প্রভাকর ওই মা মেয়েকে বাঁচাতে কেসটি ক্লোজ করতে দ্বিতীয় খুনটি করেছে। সব শুনে মূর্তি বলে, তার মানে প্রভাকর এসব শুধু ওই মেয়েকে ভালোবেসে করেছে, তাও ওয়ান সাইডেড লাভ। তবে প্রভাকর কি জন্য এত বড় সিদ্ধান্ত নিয়ে নিজেকে আইনের হাতে তুলে দিল, সেই রহস্য কার্তিকও বের করতে পারেনি। প্রভাকর কেন দ্বিতীয় খুনটি করেছে আর কাকেই খুন করেছে তা প্রভাকর ছাড়া কেউই জানে না। আর প্রভাকর এমনভাবে সবকিছু সেট আপ করেছে কখনোই তার রহস্য উন্মোচন হবে না। কার্তিক যদিও সবকিছু জানতে পেরেছে, কিন্তু তা প্রমাণ করার মতো তার কাছে কোনো এভিডেন্স নেই, তাই কেসটি এখানে ক্লোজ করে দেয়া ছাড়া তারও আর কোনো রাস্তা নেই। তবে ধারিণীর সাথে কোনো প্রকার সম্পর্ক না থাকার পরও কেন প্রভাকর ধারিণীকে বাঁচাতে এত বড় পদক্ষেপ নিল, আর সে কাকে খুন করেছে, চলুন এবার সেই রহস্যই জেনে আসি। প্রভাকর সারেন্ডার করতে আসার আগে ধারিণীর সাথে দেখা করেছিল এবং বলেছিল, আমি সারেন্ডার করতে যাচ্ছি। কিন্তু ধারিণীর কথা আপনি না বললেন কোনো সমস্যা হবে না, সব কিছু সহজেই সমাধান হয়ে যাবে। প্রভাকর বলে, আসলে সব কিছু আমার প্ল্যান মতে হয়েছে। ধারিণী বলে, আমাদের বাঁচাতে যদি আপনাকে সারেন্ডার করতে হয় তবে আমরা সারেন্ডার করব। তখনই প্রভাকর ধারিণীকে বাধা দিয়ে বলে, তোমরা যে খুন করেছ আমি তার জন্য সারেন্ডার করছি না, আমিও একটি খুন করেছি। তোমার মনে আছে তোমার সাথে আমার যেদিন প্রথম দেখা হয়েছিল? মূলত ধারিণীরা যখন প্রথম এখানে এসেছিল সেদিনই প্রভাকর ধারিণীকে দেখতে পায়। তবে ধারিণী দেখতে ছিল হুবহু তার ওয়াইফ আরাধনার মতো। আর এই জন্যই প্রভাকর ধারিণীর যে দৃশ্যগুলো আমরা দেখেছিলাম সেগুলো ছিল প্রভাকর আর আরাধনার পাস্টের ঘটনাগুলো। প্রভাকর আরাধনাকে নিয়ে খুব সুখে দিন কাটাচ্ছিল। এর মধ্যে যে আলীকে সে অ্যারেস্ট করে, সেই আলী একটাতে জেল থেকে পালায়। সবাই তখন ধারণা করছিল আলী প্রতিশোধ নিতেই পালিয়েছে। অবশ্য আরাধনা প্রভাকরকে সাহস দিয়েছিল যে আমার কিছুই হবে না, তুমি ডিউটিতে যাও। এমনই এক রাতে প্রভাকর ডিউটিতে যাওয়া মাত্রই আলী ওই ফ্ল্যাটে ঢুকে আরাধনাকে খুন করেছিল, যেটা আমরা মুভির শুরুতে দেখেছিলাম। আর এজন্যই মূলত ধারিণীকে দেখার পর থেকে ধারিণী যখনই বের হতো প্রভাকর তখনই বের হতো। প্রভাকর বলে, যখনই আমি তোমাকে দেখি আমার মনে হয় আমি আরাধনাকে দেখছি। আমি আরাধনার খুনিকে খুঁজছিলাম, অবশেষে পেয়েও যাই। তাকে মেরে আমি বদলা নেই, এরপর তোমাকে বাঁচাতে আমি সেটাকে ব্যবহার করি। তুমি যেটা করেছ সেটা আত্মরক্ষা, আর আমি যেটা করেছি সেটা ছিল বদলা। তাই আমার স্যারেন্ডার করায় কোনো সমস্যা নেই। আমি তোমাকে এই সব কিছু না বলেও স্যারেন্ডার করতে পারতাম, কিন্তু আমি চাইনি তুমি সারা জীবন গিল্টি নিয়ে বেঁচে থাকো। এর জন্য আমি তোমাকে সব বলছি। তুমি শুধু আমার জন্য একটি কাজ করে দিবে। পুলিশ এলে আমি তোমাকে যেভাবে যা বলেছি সেভাবেই বলবে, কারণ আমি সেভাবেই সব এভিডেন্স সেট আপ করে রেখেছি। আমি তখন আরাধনাকে বাঁচাতে পারিনি, কিন্তু তোমাকে বাঁচাতে যা করার আমি করছি। প্লিজ আমাকে সেই সুযোগটা দাও। শোনা মাত্রই ধারণী প্রভাকরকে জড়িয়ে ধরে, আর প্রভাকরের দু চোখ দিয়ে অশ্রু ঝরতে থাকে। এই ছিল মূলত প্রভাকরের সিক্রেট। অন্যদিকে কোলা ভেনকটের পাঠানো ওই খামটি খুলতেই কার্তিক সব কিছু বুঝতে পারে। কার্তিক এখন স্পষ্ট হয়ে গেছে কোনো প্রকার সম্পর্ক না থাকতেও কেন প্রভাকর ধারিণীকে বাঁচাতে এত বড় সিদ্ধান্তটি নিল, আর প্রভাকর কার খুন করেছে। কার্তিকও এখন স্বীকার করতে বাধ্য হচ্ছে পুলিশ অফিসার হিসেবে সে হয়তো জিতেছে, কিন্তু মনুষ্যত্বের দৃষ্টিতে প্রভাকরই জিতে গেছে। তাই কার্তিক যা কিছু বের করতে পেরেছে সব কিছুই সে নিজের মধ্যেই রেখে দেয়।
আর এভাবে মুভিটি শেষ হয়। প্রভাকরের মাস্টার প্ল্যান আপনার কাছে কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুল করবেন না। দেখা হবে অন্য কোনো মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন ভিডিওতে। ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।